নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, এখন আলোচনা চলছে নেপাল বনাম বাংলাদেশ। ছাত্র আন্দোলন হয়েছে দুই জায়গায়, এক জায়গায় সফল আর অন্য জায়গায় ব্যর্থ। এটা নিয়ে বিবিসি গত পরশুদিন প্রতিবেদন করেছে। বাংলাদেশেও এটা আলোচনা হয়েছে। বাংলাদেশের জেনজি, অর্থাৎ আমি যাদেরকে জঙ্গি আর কি, জেন জঙ্গি বলি আর কি, গেঞ্জি জেনারেশন, তারা হতাশ হয়ে পড়েছে। তো প্রশ্ন উঠছে যে একই সময়ের দুইটা দেশ, একই রকম তরুণদের আন্দোলন, একদিকে নেপাল আর অন্যদিকে বাংলাদেশ, কিন্তু ফলাফলটা কি একদম বিপরীত। বাংলাদেশের ছাত্র আন্দোলন একটা সময় যাদের বলা হতো দেশের ভবিষ্যৎ, গণতন্ত্রের আশা, পরিবর্তনের প্রতীক। আজ সেই ছাত্রদের ওপরই মানুষের কোনো আস্থা নেই। আর অন্যদিকে দেখেন নেপাল, একইভাবে তরুণদের আন্দোলন, একইভাবে সরকারের বিরুদ্ধে ক্ষোভ। প্রশ্ন হচ্ছে কেন নেপালের আন্দোলন সফল হলো আর বাংলাদেশের আন্দোলন এত দ্রুত বিশ্বাস হারালো। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব নেপাল বনাম বাংলাদেশ ছাত্র আন্দোলনের প্রকৃত চরিত্র, উদ্দেশ্য এবং পতনের গল্প। দর্শক, নেপালে যখন ছাত্র তরুণরা রাস্তায় নেমেছিল, তাদের মূল দাবি ছিল খুব পরিষ্কার: দুর্নীতির বিরুদ্ধে অবস্থান, সরকারের অপব্যবস্থাপনার প্রতিবাদ, সুশাসন প্রতিষ্ঠা। তারা কোনো ধর্মীয় বা চরমপন্থী আদর্শ নিয়ে নামেনি। তারা রাষ্ট্র বদলাতে চায়নি, তারা চেয়েছিল রাষ্ট্রকে ঠিক করতে। নেপালে আন্দোলন মানে সংস্কার, জবাবদিহিতা, পরিবর্তন। এটাই ছিল তাদের শক্তি। তাদের আন্দোলনে ছিল না কোনো সংখ্যালঘু নির্যাতন, কোনো সাংস্কৃতিক আক্রমণ, কোনো ইতিহাস বিকৃতি বা ইতিহাসের অস্বীকার। বরং তারা ছিল নাগরিক অধিকার সচেতন, রাজনৈতিকভাবে স্পষ্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, জনগণের আস্থা অর্জন করতে সক্ষম। এই কারণেই নেপালের আন্দোলন ধীরে ধীরে গ্রহণযোগ্যতা পায়। আর বাংলাদেশেও শুরুটা ছিল আশাব্যঞ্জক। ছাত্ররা রাস্তায় নেমেছিল সরকারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, কোটা সংস্কারের জন্য, একটা পরিবর্তনের স্বপ্ন নিয়ে। কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন এই আন্দোলনের ভেতরে ঢুকে পড়ে একটি ভিন্ন শক্তি বা জঙ্গি যোগ। বা এমন হতে পারে যে এই আন্দোলনকারীরাই, আমরা যেটা দেখছি এখন আর কি, সবাই জঙ্গি। কিছু যারা ছিল তারা এই আন্দোলন থেকে বেরিয়ে এসেছে, কিন্তু ইট ইজ টু লেট। যারা নাকি বলতেছে যে কি করলাম, আমরা তো এইটা তো উদ্দেশ্য ছিল না, তারা ভুল পথে পরিচালিত হয়েছিল। কিন্তু যারা আজকে এই আন্দোলনের মানে স্টেক হোল্ডার নিজেদেরকে বলছে আর কি, অংশীদার, তারা কিন্তু জঙ্গি রয়ে গেছে এবং বাংলাদেশকে আরও বেশি জঙ্গিপনার দিকে ধাবিত করার জন্য তারা বদ্ধপরিকর। তারা এই জেনজিরা হয়ে গেল জেন জঙ্গি, অর্থাৎ জেনারেশন জঙ্গি। চরমপন্থী আদর্শ, ধর্মীয় উগ্রতা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গোষ্ঠী। পৃথিবীর ইতিহাসে কোনো ছাত্র আন্দোলনে দেখা যায় নাই যে কেউ ক্ষমতার জন্য আন্দোলন করে। বাংলাদেশের ইতিহাসেও ঘটেনি। তারা আন্দোলন করেছে, যা অর্জন করার করেছে, তারা সরে গেছে, কিন্তু সরকার রাজনৈতিকভাবেই পরিচালিত হয়েছে। কিন্তু এই জেনজিরা, গেঞ্জি জেনারেশন বা জঙ্গি জেনারেশন, তারা কিন্তু ক্ষমতার বাগবাটোয়ারায় জড়িত হয়ে পড়েছে এবং এই শক্তিগুলো আন্দোলনের দিকটা পরিবর্তন করে দিয়েছে, দেশটাকে সেই বিপদগামী করে তুলেছে। বাংলাদেশ হয়ে উঠেছিল সহিংসতা, চরমপন্থা, ভয় এবং ধ্বংসের ঠিকানা। আজ আমরা শুধু মতামত না, ঘটনা দিয়ে দেখাবো কিভাবে একটি ছাত্র আন্দোলন নিজেরাই নিজেদের বিশ্বাসযোগ্যতা ধ্বংস করেছে। যখন একটি আন্দোলন তার মূল লক্ষ্য হারিয়ে ফেলে, তখন সেটি আর গণ আন্দোলন থাকে না, সেটি হয়ে যায় নিয়ন্ত্রিত বিশৃঙ্খলা, জঙ্গিবাদ।
বাংলাদেশে ঠিক সেইটাই ঘটেছে। সরকার পতনের পর চরমপন্থী গোষ্ঠীগুলো আরও সাহসী, আরও বেপরোয়া হয়ে ওঠে। এরপর আমরা কি দেখেছি? মব ভায়োলেন্স, লিঞ্চিং, সংখ্যালঘুদের উপর আক্রমণ, নারীদের প্রতি অমানবিক আচরণ, মন্দিরে, গির্জায়, প্যাগোডাতে হামলা, আমরা সবাই তালিবান, বাংলা হবে আফগান, এই সমস্ত স্লোগান এসেছে। রাষ্ট্রীয় কাঠামোর উপর সরাসরি আক্রমণ হয়েছে। সিরাজগঞ্জে এনায়েতপুর থানায় হামলা, যেখানে 15 জন পুলিশ সদস্য নিহত হয়েছে। এটা কোন ধরনের শান্তিপূর্ণ আন্দোলন? না, এটা ছিল রাষ্ট্র ভাঙ্গার একটা গভীর ষড়যন্ত্রের সূচনা। এগুলি কি কোনো গণতান্ত্রিক আন্দোলনের লক্ষণ? অবশ্যই না। এগুলি হচ্ছে একটি সমাজের ভাঙ্গনের লক্ষণ। তারপর আসে আরও ভয়াবহ ঘটনা। ময়মনসিংহের ভালুকায় দীপু দাসকে পিটিয়ে হত্যা, এমনকি তার মৃতদেহ গাছে ঝুলিয়ে আগুন দেওয়া। আপনারা দেখছেন রংপুরের এক হিন্দু কাউন্সিলর, তাকে কিভাবে পিটানো হয়েছে, পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এগুলি শুধু হত্যা না, এগুলি ছিল প্রকাশ্য সন্ত্রাসের বার্তা। চট্টগ্রামে দেখেন চিন্ময় কৃষ্ণ দাসকে সম্পূর্ণ অন্যায্য, অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে। 2024 থেকে 25 সময়ে বহু হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটেছে। হাজার হাজার সংখ্যালঘুদের ওপর, নিরপরাধ সংখ্যালঘুদের ওপর অত্যাচার হয়েছে, ভাস্কর্য ভাঙচুর হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনাধারী যত ভাস্কর, যত স্মৃতিফলক আছে এগুলি ধ্বংস করে ফেলা হয়েছে, মন্দির ভাঙচুর হয়েছে, অসংখ্য হামলা চারিদিকে। এটা কি একটা স্বাধীন দেশের চিত্র? সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল রাষ্ট্রের মূল ভিত্তির উপর আক্রমণ, সংবিধান পরিবর্তনের চেষ্টা, সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস, স্বাধীনতা যুদ্ধের ইতিহাস অস্বীকার, জাতীয় সঙ্গীত পরিবর্তনের চেষ্টা। যে দেশ রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে সেই ইতিহাসকেই প্রশ্নবিদ্ধ করা হয়েছে। এটা শুধু রাজনৈতিক সমস্যা না, এটা অস্তিত্বের সংকট। প্রথম আলো, ডেইলি স্টারের অফিসে হামলা, আগুন, ভাঙচুর, সাংবাদিক আটকে পড়া, সাংবাদিকদেরকে সন্ত্রাসী তকমা দিয়ে, ইভেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে সন্ত্রাসী তকমা দিয়ে বিনা বিচারে মাসের পর মাস জেলে রাখা, উদীচী, ছায়ানটের মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে টার্গেট করা। তারপরে সবচাইতে ভয়ঙ্কর বিষয়, ঢাকার রাস্তায় আইএসআই এর পতাকা দেখা গেছে, শরিয়া আইন চালুর দাবি উঠেছে। এরপর সমাজে কি হলো? নারীদের পোশাকের কারণে মারধর, শিক্ষকদের জোর করে পদত্যাগ করানো, মুক্তিযোদ্ধাদের অপমান করে গলায় জুতার মালা পরিয়ে ঘুরানো। এই দৃশ্যগুলি একটি সভ্য রাষ্ট্রের নয়। এইখানেই শেষ না। যে ছাত্ররা নিজেদেরকে পরিবর্তনের প্রতীক হিসাবে তুলে ধরেছিল তাদের বিরুদ্ধেই উঠে আসে ভয়াবহ অভিযোগ। ত্রাণের টাকা আত্মসাৎ, চাকরি বিক্রি, পদোন্নতি বাণিজ্য, চাঁদাবাজি, মামলা বাণিজ্য। মানুষ তখন প্রশ্ন করতে শুরু করে, এরা কি সত্যি পরিবর্তন চায় নাকি শুধু ক্ষমতা চায়? একটা আন্দোলন যখন নৈতিক অবস্থান হারায় তখন সেটি আর টিকে থাকতে পারে না। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে এইখানে, মানুষের বিশ্বাস ভেঙে গেছে। আজ মানুষ আর ছাত্রদের বিশ্বাস করে না, কারণ তারা দেখেছে যারা পরিবর্তনের কথা বলেছিল তারাই পরে হয়ে উঠেছে একই দুর্নীতির অংশ। এটাই হলো সবচেয়ে বড় ট্র্যাজেডি। নেপাল আমাদের দেখিয়েছে একটি আন্দোলন সফল হতে পারে যদি তা হয় নৈতিক, স্পষ্ট এবং জনগণের পক্ষে। বাংলাদেশ দেখিয়েছে যদি আন্দোলন চরমপন্থার হাতে যায়, যদি সহিংসতা দিয়ে আন্দোলন চালানো হয়, যদি আন্দোলন নৈতিকতা হারায়, তাহলে সেই আন্দোলন নিজেরাই নিজেদের ধ্বংস করে দেয়। শেষ কথা হলো, একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণদের ওপর, কিন্তু সেই তরুণদের যদি ভুল পথে পরিচালিত করা হয় তাহলে সেই ভবিষ্যৎ হয়ে যায় অন্ধকার। দর্শক, আপনার কি মনে হয় বাংলাদেশের ছাত্র আন্দোলনের এই পরিবর্তনের বা এই পরিণতির, করুণ পরিণতির কারণ কি? কমেন্টে জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। নমস্কার।